প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। যুব সাফের শিরোপায় চোখ বাংলাদেশের। শক্তিশালী ভারতের বিপক্ষে স্পটলাইটে সুলিভান ব্রাদার্স। জাতীয় দলের নাম্বার 9-এর সমাধান হতে পারেন রোনান। ফিনিশিং আর সেট পিসে অনন্য তরুণ স্ট্রাইকার। বিসিবি আর জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে চলছে ইঁদুর বিড়াল খেলা। শনিবার বিসিবির জরুরি সভা। প্রধানমন্ত্রীর এক ফোনেই দখলমুক্ত লালবাগের মাঠ, সবার জন্য উন্মুক্ত ঘোষণা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সোনালী ট্রফি থেকে আর এক ধাপ দূরে বাংলাদেশ। ভারতের বিপক্ষে কাল সাফ অনূর্ধ্ব 20-এর ফাইনালে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত 9টায়। তার আগে ঘুরপাক খাচ্ছে প্রশ্ন, রোনানের সাথে গেম টাইম পাবেন তো ডেকলান? মাঠে নামা হবে তো ইব্রাহিম নওয়াজের? হামজা, সমিত, ফাহমিদুলদের এনে অরিজিন ফুটবলারদের পথটা দেখিয়েছে বাংলাদেশ। লাল সবুজের দেখানো সেই পথে হেঁটেছে ভারতও। রায়ান উইলিয়ামসকে উড়িয়ে এনে হংকংকে হারিয়েছে ভারত, অথচ সঠিকভাবে দল পরিচালনা করতে না পেরে বাংলাদেশ পায়নি সফলতা। একই পরিস্থিতি কি হবে বয়স ভিত্তিকে? এই প্রশ্নটা উঠছে ম্যাচের পর ম্যাচ অরিজিন ফুটবলার ইব্রাহিম নওয়াজকে দলের সুযোগ না দেওয়ায়। ফাইনালে এই অরিজিনকে মাঠে দেখা যাবে কিনা সেই প্রশ্নই ঘুরছে চারিদিক। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে 1-1 গোলের ড্র। সেই ম্যাচে ছিলেন না ডেকলান সুলিভান ও ইব্রাহিম নওয়াজ। শক্ত প্রতিপক্ষ, তাই তো ফাইনালে ডেকলান সুলিভানের বেশি ম্যাচ টাইম আর ইব্রাহিম নওয়াজের মাঠে নামার বিকল্প নেই। রোনানের কারিশমাটিক গোল স্কোরিং, ডেকলানের বল সার্ভিস আর প্রতিপক্ষকে নাচানোর ক্ষমতা, সাথে ইব্রাহিম নওয়াজের মাঝ মাঠের সাপোর্ট। সোনালী ট্রফিটা আরও একবার উঠতে পারে লাল সবুজের ট্রফি কেসে। আমি বাংলাদেশে বলছিলাম যে আমরা ভারতের এগেনস্টে সবসময় খেলতে ভালো লাগে এবং ওদের হারায় আমরা ট্রফি নিয়ে দেশে আসতে চাই। তো সেই ঐতিহাসিক মুহূর্তটা আমাদের সামনে আসছে। কালকে আমাদের একটা ফাইনাল আছে, বলা যায় ডু অর ডাই। সো আমরা প্রস্তুত। আমি আগেই কোনো কিছু বলতে চাই না, আমি ট্রফির পরে সব কিছু বলবো। অনূর্ধ্ব 20 সাফে ইতিমধ্যে হয়েছে 2টি আসর। প্রথমবারের চ্যাম্পিয়ন ভারত আর সবশেষ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। কিন্তু বয়সভিত্তিক সাফে 4বারের চ্যাম্পিয়ন ভারত আর বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে মাত্র একবার। রানার্স আপ হয়েছে 4বার। আরও একবার সেটা হতে পারে কোচদের শুভ বুদ্ধির উদয় হলে। হেড কোচ কক্স আর আরেক কোচ মিশুদের পরিকল্পনা আরও একবার চ্যাম্পিয়নের মুকুট পরাতে পারে বাংলাদেশকে। কিন্তু সেই শুভ বুদ্ধির উদয় হবে তো কক্স মিশুদের? মামুনুর রশিদ, স্টার নিউজ। ফাইনালের স্পটলাইটে সুলিভান ব্রাদার্স। রোনান বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের মেইন ওয়েপন, জাত গোল স্কোরার, সেট পিস স্পেশালিস্ট। আর ডেকলান প্রমাণ করেছেন তিনি ম্যাচের টেম্পো সেট করে দিতে পারেন। ফ্যানরা তাই ভারতের বিপক্ষে ফাইনালে রোনানের সাথে স্টার্টিং 11-এ ডেকলানকে দেখতে চায়। রহমান পেয়ারের রিপোর্ট। নেপালের বিপক্ষে 10 মিনিটের মাস্টার ক্লাস। ডেকলান সুলিভান লেটার মার্কস নিয়ে পাস। ফ্যানদের উচ্ছ্বাস। এমন এক প্রতিভাকে কেন সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়, জবাবটা বাংলাদেশের কোচরাই দিতে পারে। ডেকলান সুলিভানকে স্টার্টিং 11-এ রাখার দাবি জোরালো হচ্ছে। সেমিফাইনালে সুলিভান ব্রাদার্সের যুগলবন্দি। ভারতের বিপক্ষে ফাইনালেও দেখা যাবে কি? নেপালের বিপক্ষে রোনান ডেকলানের রসায়ন ছিল নজর টানা। যমজ ভাইকে নিয়ে ইন্ডিয়ারও মাথা ব্যথা। ফাইনালে প্রতিপক্ষ ইন্ডিয়া, যাদের শক্তি হার না মানার মানসিকতা। মালেতে লাল সবুজদের অকুণ্ঠ সমর্থন দেবেন প্রবাসী বাংলাদেশিরা। অপরাজিত থেকে ফাইনালে বাংলাদেশ
প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল 2-0 গোলে। গ্রুপ পর্বে ভারতের সাথে 1-1 গোলের ড্র, আর সেমিফাইনালে নেপালকে 1-0 গোলে হারিয়ে উঠে আসে ফাইনালে। ভারতও অপরাজিত, পাকিস্তানকে 3-0 গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু। বাংলাদেশের বিপক্ষে লড়াইটা হয়েছে শেয়ানে শেয়ানে, আর সেমিফাইনালে ভুটানকে স্রেফ উড়িয়ে দিয়েছে। বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হতে পারেন ওমাং দোদাম, ভারতের মূল অস্ত্র। 3 ম্যাচে 3 গোল, ইন্ডিয়ান ফরওয়ার্ডকে ঠেকাতে পারবে তো বাংলাদেশ? রোনান সুলিভান বাংলাদেশের প্রাণ, ফাইনালে তার দিকেই তাকিয়ে থাকবে দল। 3 ম্যাচে 2 গোল 1 অ্যাসিস্ট, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে রোনান সুলিভানের। রহমান পেয়ার, স্টার নিউজ। দীর্ঘদিন ধরেই একজন নাম্বার 9-এর অভাবে ভুগছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সুযোগ তৈরি হলেও হচ্ছে না গোল। সেই জায়গায় ব্যতিক্রম রোনান সুলিভান। ফিনিশিং, পজিশন, সেন্সার, সেট পিসে দারুণ এই তরুণ স্ট্রাইকার। ভবিষ্যতে হামজা সমিতদের জন্য তিনিই হতে পারেন কাঙ্ক্ষিত সমাধান। আমাদের যদি একটা নাম্বার 9 থাকতো, এটা বড় একটা নাম্বার 9 ফান্দির মধ্যে, বাট আমাদের নাই। সমিত সোমের সহজ স্বীকারোক্তি, একজন নাম্বার 9-এর অভাবে হারছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম কিংবা অ্যাওয়ে ম্যাচ তারই প্রমাণ। দুবারই মাঠে দাপট দেখিয়েও হেরেছে বাংলাদেশ। ফ্যানদের মনে প্রশ্নটা তাই আগে থেকেই, কিন্তু সমাধান কোথায়? চলমান সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে উকি মারছে সেই সমাধান। রোনান সুলিভান পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে জোড়া গোল, পরের ম্যাচেই ভারতের বিপক্ষে অ্যাসিস্ট। শুধু গোল কিংবা অ্যাসিস্টের সংখ্যায় তাকে বিচার করা মুশকিল। মাঠের খেলায় তার আছে বহুমুখী প্রতিভা, শক্তিশালী ফ্রিকিক, ফিনিশিং দক্ষতা, পজিশন সেন্স, শারীরিক সক্ষমতা। একজন পারফেক্ট নাম্বার 9-এর যেসব কোয়ালিটি থাকা দরকার তার কমতি নেই রোনান সুলিভানের। হাফ চান্সগুলোকে কাজে লাগাতে পারেন, সেট পিস থেকে করতে পারেন গোল। রোনানের অসাধারণ নৈপুণ্যে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। ফাইনালে ওঠার পথে 3টি ম্যাচ খেলেছে লাল সবুজরা। এই 3 ম্যাচে মাত্র 1 গোল হজম করার বিপরীতে 4টি গোল আদায় করেছে বাংলাদেশ, যার 3টিতেই অবদান রোনান সুলিভানের। তাই তিনিই হতে পারেন হামজা সমিতদের পারফেক্ট সমাধান। KM সনি, স্টার নিউজ। বিসিবি আর জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে চলছে ইঁদুর বিড়াল খেলা। 15 কার্যদিবস সময় থাকলেও জানা গেছে বোর্ডের নির্বাচনের অনিয়ম নিয়ে এনএসসির তদন্তের রিপোর্ট জমা দেওয়া হতে পারে রবিবার। আর তাই তো কিছুটা তড়িঘড়ি করে শনিবার ডাকা হয়েছে বিসিবির জরুরি সভা, যেখানে এই ইস্যুর পাশাপাশি এজেন্ডায় থাকছে ঢাকা প্রিমিয়ার লিগ, একাধিক পরিচালকের পদত্যাগ আর নিউজিল্যান্ড সিরিজের প্রোডাকশন। এ যেন অঘোষিত এক স্নায়ুর লড়াই, চিঠি পাল্টা চিঠি। মুখোমুখি অবস্থানে জাতীয় ক্রীড়া পরিষদ আর দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। সময় যত পার হচ্ছে সে উত্তেজনা পাচ্ছে ভিন্ন মাত্রা। বিসিবির নির্বাচনের অনিয়ম নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত 5 সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার শেষ সময় 9 এপ্রিল। কিন্তু সূত্রের খবর ইতোমধ্যে সে রিপোর্ট চূড়ান্ত করেছে কমিটি। আগামী রোববারই নাকি জমা দেওয়া হচ্ছে এনএসসিতে। এমন খবরে নড়ে চড়ে বসেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। ডাকা হচ্ছে জরুরি সভা। যদিও বিসিবির এক প্রভাবশালী পরিচালকের দাবি এই সভা ছিল পূর্ব নির্ধারিত, তবে আরেকজন নাকচ করেছেন তা। ইতোমধ্যে সভাপতি বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ সহ 25 থেকে 30 জনের সাক্ষাৎকার গ্রহণ করেছে তদন্ত কমিটি, কারো সশরীরে কারো বা অনলাইনে। আর বুলবুল জবাব দিয়েছেন চিঠির মাধ্যমে। এমনিতেই নানা ইস্যুতে নিজেদের ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল পার করছে বিসিবির বর্তমান কমিটি। একের পর এক পরিচালকের পদত্যাগের হিড়িক, ভেতরে অস্থিরতা, ভাঙনের সুর। তাই তো এই বোর্ড মিটিং পাচ্ছে ভিন্ন গুরুত্ব, যেখানে গুরুত্ব পাচ্ছে একাধিক এজেন্ডা। ঢাকা প্রিমিয়ার লিগ থাকবে সবার উপরে। জানা গেছে ডিপিএল নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এদিন। হতে পারে 3 পরিচালকের পদত্যাগপত্র গ্রহণ, ইমাগো নাকি রিয়েল ইম্প্যাক্ট। নিউজিল্যান্ড সিরিজের প্রোডাকশন করবেন কারা, সে নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। ক্রিকেট খেলার জায়গায় অন্য দুই দিক
এটা মেশানো উচিত না। ক্রিকেট খেলা যদি না হয় তখন হবে কি আমরা আমাদের সমস্যা হবে হচ্ছে মিডিওকার প্লেয়ারদের সমস্যা হবে, যারা প্রিমিয়ার লিগ, থার্ড ডিভিশন লিগ এইসব খেলে যারা কেরিয়ার বলেন, সংসার বলেন, এগুলি চলে। সম্প্রতি সংসদে গেল বছরগুলোতে বিসিবির দুর্নীতি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই বিষয়কে স্বাগত জানায় বর্তমান কমিটি, জানিয়েও আলোচনা হতে পারে বিসিবির এই সভায়। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর তার ভবিষ্যতের গতিপথ সবকিছুই হয়তো নির্ধারণ হয়ে যাবে আগামী সপ্তাহখানেকের মধ্যেই। এখন দেখার বিষয় জাতীয় ক্রীড়া পরিষদকে কিভাবে ম্যানেজ করতে পারে বুলবুল অ্যান্ড কোং। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর এক ফোনেই দখলমুক্ত লালবাগের প্রয়াত দেলোয়ার হোসেন খেলার মাঠ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নির্দেশে লালবাগের সেই মাঠ পরিদর্শনে যান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শন শেষে মাঠটিকে সবার জন্য উন্মুক্ত ঘোষণা করেন তিনি। এ সময় ক্রীড়ার উন্নয়নে ঢাকা শহর নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন গণমাধ্যমে। তারেক রহমান তিনি বাংলাদেশে নামার সঙ্গে সঙ্গেই একটা কথা বলেছিলেন লোকের আক্রমণের সামনে, যে আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানটি তিনি কার্যকর করা শুরু করেছেন। ছোট্ট ছবিটা যেখানে শিশুদের আনন্দের উৎস অনিরাপদ দোলনা, যা চোখে পড়তেই দেশের প্রধানমন্ত্রীর সরাসরি ফোন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে। সমাধান ওই এক ফোনেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ পেয়ে দিনের আলো ফুটতেই লালবাগের প্রয়াত দেলোয়ার হোসেন খেলার মাঠে হাজির ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্থানীয় প্রতিনিধিকে নিয়ে রেকি করেন পুরো মাঠ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকের একটি জাতীয় দৈনিকে এই যে ঠিক মাঠের ঠিক ডান পাশে একটি পার্কের মতো একটি জায়গা আছে এবং সেখানে ছোট্ট শিশুরা খুব জরাজীর্ণ একটি মাঠের মতো একটি জায়গাতে তারা খেলাধুলা করছিল। মাঠের অবস্থাটি আসলে আমরা নিজেরাই এখন এসে সরজমিনে দেখলাম এবং সেই ছবিটি যখন পত্রিকায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, দেখা মাত্রই তিনি এটা ছবি তুলে আমার কাছে পাঠিয়েছেন এবং আমাদের যে সংসদ সদস্য রয়েছে তাকে বিষয়টা অবগত করেছেন এবং তাৎক্ষণিকভাবে আমাদেরকে, যেহেতু এটা আমরা রাতের বেলা জেনেছি, যার কারণে আমরা আজকে সকালবেলা এখানে এসেছি। আমিনুল হকের এক ভিজিটেই দখলমুক্ত লালবাগের এই খেলার মাঠ। অভিযোগ ছিল মাঠ ভাড়ার নামে এখানে রমরমা ব্যবসা চালাতো একটি মহল। এখানে কোনো ভাড়া দেওয়া না, এটা ওপেন থাকবে, উন্মুক্ত থাকবে আজকের পর থেকে। এখানে কোনো ভাড়ার বিনিময়ে আর কখনোই কোনো মাঠ বরাদ্দ দেওয়া হবে না। এই এলাকার স্থানীয়ভাবে সিটি কর্পোরেশন যেহেতু এই মাঠগুলো তৈরি করেছে, তাদের নেতৃত্বে এবং এই এলাকার স্থানীয়ভাবে যারা বাচ্চারা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই যাতে এই মাঠটি খেলার উপযোগী হিসেবে ব্যবহার করতে পারে সে বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে ক্রীড়াকে প্রাধান্য দিতে ঢাকা মহানগরী নিয়ে আলাদা পরিকল্পনার কথাও জানিয়েছেন আমিনুল হক। শহরের প্রতিটি 2 থেকে 3টি ওয়ার্ডে একটি করে খেলার মাঠের পরিকল্পনা নতুন সরকারের। ঢাকা মহানগরীতে 2টি বা 3টি ওয়ার্ডের মাঝখানে একটি বড় আকারের 2 থেকে 3 বিঘা জায়গা বা 3 থেকে 4 বিঘা জায়গা পেয়ে আমরা এই ধরনের মাঠের একটি ব্যবস্থা করতে চাই। এদিকে দেশের ক্রীড়া সংকট কাটাতে আগামী সপ্তাহের মাঝে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোতে অ্যাডহক কমিটি বানিয়ে 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ চলাকালীন ইসলাম নিয়ে স্পেনের দর্শকদের কটূক্তি অসম্মানজনক এবং গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন লামিন ইয়ামাল। নিন্দা জানিয়েছে স্পেন কোচ দেলা ফুয়েন্তে ও স্পেন ফুটবল ফেডারেশন। বার্সেলোনার আঞ্চলিক পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। বার্সেলোনার RCDE স্টেডিয়ামে মিশরের জাতীয় সঙ্গীত বেজে উঠতেই ইসলাম বিরোধী স্লোগান দিতে থাকে স্পেনের দর্শকরা। প্রথমার্ধের শেষ দিকে ইসলাম নিয়ে কটূক্তি করে দর্শকদের চ্যান্ট আরও বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাফটাইমে স্টেডিয়ামের স্ক্রিনে সতর্কবার্তা দেখানো হয়। সেখানে দর্শকদের বিদ্বেষমূলক আচরণ থেকে বিরত থাকতে বলা হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে একই বার্তা আবারও দেখানো হয়। ইসলাম নিয়ে স্পেনের সমর্থকদের এমন আচরণে ক্ষুব্ধ স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। সামাজিক মাধ্যমে লামিন জানিয়েছেন, এই ধরনের স্লোগান একজন মুসলিম হিসেবে তার কাছে অসম্মানজনক এবং গ্রহণযোগ্য নয়।
আমি মুসলিম আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে স্লোগান দেওয়া হয়েছে, যদি তুমি লাফ না দাও তবে তুমি মুসলিম। আমি জানি এটি প্রতিপক্ষ দলের উদ্দেশ্যে ছিল এবং ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে নয়, কিন্তু একজন মুসলিম হিসেবে এটি অত্যন্ত অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য। ফুটবল উপভোগ ও সমর্থনের জায়গা, ধর্ম বা পরিচয় নিয়ে বিদ্রূপ করার জায়গা নয়। যারা ধর্মকে উপহাসের বিষয় বানায় তারা আসলে অজ্ঞ ও বর্ণবাদী। ফ্যানদের এমন ঘটনার নিন্দা জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সংস্থাটি জানায়, ফুটবলে বর্ণবাদের কোনো স্থান নেই এবং এ ধরনের আচরণ বরদাস্ত করা হবে না। স্পেন দলের কোচ লাফুয়েন্দে ঘটনাটিকে অসহনীয় হিসেবে উল্লেখ করেছেন। এ ধরনের ব্যক্তিকে চিহ্নিত করে স্টেডিয়াম থেকে দূরে রাখার আহ্বানও জানিয়েছেন স্পেন কোচ। বার্সেলোনার আঞ্চলিক পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও ম্যাচ কমিশনার ও নিরাপত্তা সংস্থার রিপোর্ট পর্যালোচনা করছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। স্পেন ও মরক্কোর মধ্যকার প্রীতি ম্যাচটি মূলত কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ভেন্যু পরিবর্তন করে বার্সেলোনায় আয়োজন করা হয়। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে হেরে ফিফা র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ পিছিয়ে হামজা শমীদের অবস্থান এখন 181 নম্বরে। 2 ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে এসেছে ফ্রান্স। 2-এ নেমে গেছে স্পেন। ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে 2 ম্যাচ জিতলেও 3-এ নেমে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিল নেমেছে 6 নম্বরে। নতুন রিয়েল টাইম পয়েন্ট সিস্টেমে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আর এখানে 2 ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেছে এমবাপে দেম্বেলের ফ্রান্স। ব্রাজিল ও কলম্বিয়াকে হারানোর সুবাদে এখন ওয়ার্ল্ড নাম্বার 1। এই উইন্ডোতে ভিয়েতনামের কাছে 3-0 গোলে এবং সিঙ্গাপুরের বিপক্ষে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই র্যাঙ্কিংয়ে হয়েছে অবনতি। 180 থেকে 1 ধাপ পিছিয়ে হামজা শমীদের অবস্থান এখন 181 নম্বরে। সার্বিয়াকে হারালেও মিশরের সাথে ড্র করে 2 নম্বরে নেমে গেছে স্পেন। সবশেষ 5 ম্যাচে লা রোজারা জিতেছে 3টা আর ড্র করেছে 1 ম্যাচে। এবারের ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে 2 ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। মৌরিতানিয়ার বিপক্ষে 2-1 গোলে কষ্টার্জিত জয় পেলেও জাম্বিয়াকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে আলবি সেলেস্তেরা। এরপরও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা নেমে গেছে 3 নম্বরে। উরুগুয়ের সঙ্গে 1-1 গোলে ড্র এবং জাপানের কাছে 1-0 গোলে হারের পরও চতুর্থ স্থানটি দখলে রেখেছে ইংল্যান্ড। ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন পর্তুগাল মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রকে 2-0 গোলে হারিয়ে 5ম স্থানে উঠে এসেছে। প্রীতি ম্যাচে ফ্রান্সের বিপক্ষে বড় হার প্রভাব ফেলেছে ব্রাজিলের র্যাঙ্কিংয়ে। সবশেষ ম্যাচে ক্রোয়েশিয়াকে হারালেও সেলেসাওরা নেমে গেছে 6ষ্ঠ স্থানে। 8ম, 9ম এবং 10ম স্থানে রয়েছে মরক্কো, বেলজিয়াম এবং জার্মানি। এবারের হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাভ দিয়েছে ভিয়েতনাম। 9 ধাপে গিয়ে তারা উঠে এসেছে 99 নম্বরে। সবশেষ 5 ম্যাচেই তারা জিতেছে। আর সবচেয়ে বেশি অবনমন হয়েছে মালয়েশিয়ার। তাদের বর্তমান অবস্থান 138। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। খেলা থামবে না, খবরও না। তবে আজকের মতো বিদায় নিচ্ছি।